বিগত সালের যে পরীক্ষাটা হয়েছিল একেবারে ফার্স্ট এমসিকিউ পরীক্ষা, বার কাউন্সিল পরীক্ষায় যে ফার্স্ট এমসিকিউ পরীক্ষা আসছিল 2012 সালে, সেই 2012 সালের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নটা উত্তর এবং বিশ্লেষণ দেখে যাব। তাহলে এই পরীক্ষাটা হয়েছিল আপনার 30 মার্চ 2012 ইং, এবং সেই সালের সেই প্রশ্নের 2 নম্বর সেট হচ্ছে এটা। তাহলে একেবারে ফার্স্ট প্রশ্নটা হলো, ফৌজদারি মামলায় আত্মরক্ষামূলক পরিস্থিতির দাবি উঠলে তা প্রমাণের দায়িত্ব। তার মানে হলো আপনার বার্ডেন অফ প্রুফ, BOP, বার্ডেন অফ প্রুফ। বার্ডেন অফ প্রুফ কার দায়িত্ব? যে দাবি, উক্ত দাবি উপস্থাপনকারী ব্যক্তির। তার মানে হচ্ছে উক্ত দাবি যিনি উপস্থাপন করবে সেই ব্যক্তিকে কি করতে হবে? বার্ডেন অফ প্রুফটা প্রমাণ করতে হবে। এটা বলা আছে আপনার কোথায়? এভিডেন্স অ্যাক্টের 105-এ। এভিডেন্স অ্যাক্টের আপনার সেকশন কত? 105-এর মধ্যে এই কথাটা বলা আছে যে কি বার্ডেন অফ প্রুফ তাকেই প্রমাণ করতে হবে যিনি ওটা দাবি করবে। ঠিক আছে? সেটা কীরকম? সাপোজ মনে করেন আপনি ট্রেনে যাত্রা করতেছেন, সেক্ষেত্রে আপনার ট্রেনে যাত্রাকালীন আপনার কাছে কি ছিল? টিকিট ছিল। এখন টিটি আসছে, টিটি আসার পরে বলতেছে যে আপনার টিকিট দেখান। সাপোজ আপনার টিকিট আপনি হারাই ফেলছেন, এখন আপনাকেই প্রুভ করতে হবে যে কি আপনার কাছে যে টিকিট ছিল সেটা। ঠিক আছে? তাহলে এই যে বার্ডেন অফ প্রুফের সাথে আবার যদি আপনি মিলাই পড়েন, তাহলে সেক্ষেত্রে প্যানাল কোডের কিছু সেকশন আছে। প্যানাল কোডের কিছু সেকশন আছে কোথায়? আপনার 76 থেকে জেনারেল এক্সেপশনের যে সেকশনগুলো আছে, 76 থেকে 106 যে জেনারেল এক্সেপশনের যে সেকশনগুলো আছে প্যানাল কোডের, এই প্যানাল কোডেরগুলো কি নিজেকে প্রমাণ করতে হবে। দ্যাট মিনস আপনি যে অফেন্সটা করছেন, সেই অফেন্সটা যে আপনার জেনারেল এক্সেপশনের মধ্যে পড়ে সেটা আপনাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। ঠিক আছে? 2 নম্বর প্রশ্নটা হলো, মালিকের অনুমতি নিয়ে একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে, এক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে? এটা তো আমরা অবশ্যই জানি, স্বকার্যজনিত বাধা। দ্যাট মিনস হচ্ছে স্টোপল। ঠিক আছে? এক পক্ষের দাবিকৃত ঘটনা প্রমাণের দরকার হবে না যদি তা কি হয়? অপর পক্ষ কর্তৃক স্বীকৃত হয়, তাহলে সেক্ষেত্রে সেটা দাবি। এটা প্রমাণ করার আর কি নাই? প্রমাণ নাই। তার মানে কি স্যার? সাপোজ আপনি একটা কি করলেন? একটা প্লেইন দাখিল করলেন। এই প্লেইনটার মধ্যে আপনার কি ছিল? অনেকগুলো দাবি ছিল, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। ঠিক আছে? সাপোজ এটা ছিল বাদী, তাহলে বাদী এই প্লেনটা দাবি যখন দাখিল করছিল তখন এখানে অনেকগুলো দাবি সে কি করছিল? দাবি সে ক্লেম করছিল। এখন আপনি বিবাদী। ঠিক আছে? এখন বিবাদী যখন এই যে প্লেন্টের এগেনস্টে কি দিবে? প্লেন্টের এগেনস্টে আমরা জানি রিটেন স্টেটমেন্ট দেয়। তাহলে রিটেন স্টেটমেন্ট যখন দিবে, সেই রিটেন স্টেটমেন্টের মধ্যে এই যে দাবিগুলো ছিল এগুলো এখানে সে কি করবে? অস্বীকার করবে। ঠিক আছে? সাপোজ আপনি 1 নাম্বার বলতেছেন অস্বীকার করছেন, 2 নাম্বারও অস্বীকার করছেন, 3 নাম্বার সম্পর্কে কিছু বলেন নাই, তাহলে কোর্ট ধরে নিবে আপনি সেটা কি করে নিয়েছেন? স্বীকার করে নিয়েছেন। ঠিক আছে? যেটা স্বীকার করার নাই সেটা কি স্বীকার করে নিয়েছেন বলে গণ্য হবে। স্যার, আদালতের মামলার একটি পক্ষ নিজের সাক্ষীকে কোনো বিষয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন, দ্যাট মিনস হচ্ছে লিডিং কোয়েশ্চন করতে পারে। কোন বিষয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করতে পারে? লিডিং কোয়েশ্চন করতে পারে। ইঙ্গিতপূর্ণ প্রশ্ন হলো কি বাংলা, আর লিডিং কোয়েশ্চন হচ্ছে ইংলিশ। এটা তো আমরা সিম্পলি বুঝতেছি। ঠিক আছে? তাহলে এটা হবে স্বীকৃত বিষয়ে। স্বীকৃতি বিষয়ে কি করা যাবে? ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করা যাবে। এখন আসেন লিডিং কোয়েশ্চেন জিনিসটা কি? লিডিং কোয়েশ্চেন মানে হলো স্যার যে প্রশ্নের মধ্যে উত্তর থাকবে। এবার বলবেন যে স্যার এই যে প্রশ্নের মধ্যে উত্তর থাকবে এটা আবার কিরকম প্রশ্ন? সাপোজ আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনার বাড়ি নরসিংদী। ঠিক আছে? আপনি হ্যাঁ বা না উত্তর দিবেন। কি দিবেন? আপনার বাড়ি নরসিংদী না? তার মানে কি আপনার বাড়ি নরসিংদী, আমি শুধু হ্যাঁ বা না উত্তরটা আশা করব আপনার কাছ থেকে। সেটাই কি লিডিং কোয়েশ্চেন। তারপর হলো কোনো পক্ষ নিঃসাক্ষীকে একবার পরীক্ষার পর কোনো কারণে পুনঃ পরীক্ষার রি-এক্সামিনেশন করতে পারে। কোন কারণে আবার রি-এক্সামাইন করতে পারবেন? সাপোজ একটা সাক্ষীকে আপনি পরীক্ষা করছেন, একবার পরীক্ষা করা শেষ, ওনাকে আবার পুনঃ পরীক্ষা করার জন্য ডাকবেন। অবশ্যই সাক্ষীকে অবশ্যই ডাকা যায়, অবশ্যই ডাকা যাবে। কারণ সাক্ষী তো কি আই অফ উইটনেস হচ্ছে আপনার একটা মামলার ভ্যালু। ঠিক আছে? উইটনেস অনেক বড় গুরুত্বপূর্ণ। সাক্ষীর অভাবে অনেক মামলা প্রমাণ করতে না পারে আসামি কি হয়ে যায়? খালাস পেয়ে যায়। তাহলে সাক্ষীকে যদি আবার পুনঃ পরীক্ষা করার জন্য আনতে হয়, কি কারণে আনতে পারবেন? তাহলে সেক্ষেত্রে পূর্বের বক্তব্য স্পষ্টীকরণের জন্য এমন কোনো বক্তব্য তিনি আগে দিয়েছিলেন, হ্যাঁ, সেই বক্তব্যটাকে অ্যাজ ইট ইজ নতুন করে কি করার জন্য? প্রমাণ করার জন্য, কিংবা কি করার জন্য? পূর্বের বক্তব্যটা স্পষ্ট করার জন্য, ক্লারিটি আনার জন্য, ক্লারিফাই করার জন্য ওনাকে আবার কি করা যাবে? ডাকা যাবে। ঠিক আছে? কোন সাক্ষীকে জেরা করার উদ্দেশ্য হচ্ছে? কোন সাক্ষীকে জেরা করার উদ্দেশ্য কি? কোন সাক্ষীকে জেরা জাস্ট অবজেক্ট,
অবজেক্টটা কি? সাক্ষীকে জেরা করার উদ্দেশ্যটা কি স্যার? সাক্ষীকে জেরা করার উদ্দেশ্য হচ্ছে তর্কিত বিষয়ে সত্য উদ্ঘাটন করা। তর্কিত বিষয়ে সত্য কি করা? উদ্ঘাটন করা। যে জিনিসটা নিয়ে ডিসপিউট হয়েছে, ঠিক আছে, যে জিনিসটা নিয়ে কনফ্লিক্ট চলতেছে, আপনার ওই জিনিসটা কি করা, ওই জিনিসটা আদৌ কি সত্য নাকি সত্য না সেটা নিয়ে কি করা? সত্য উদ্ঘাটন করা। এরপরে 7টা দেখবো দুবার আদর্শ, তার মানে হচ্ছে রেস জুডিকাটা। রেস জুডিকাটা বিষয়ে দেওয়ানি কার্যবিধির কত ধারায় বিধান আছে? স্যার রেস জুডিকাটা তো আমরা সবাই জানি কোথায় আছে? সিপিসি, দ্যাট মিনস হচ্ছে দেওয়ানি কার্যবিধিতে। তাহলে দেওয়ানি কার্যবিধিতে কোথায় দেওয়া আছে সেটা যখন জানবো, এর পাশাপাশি আমরা বাকি ধারাগুলো জেনে নিব। তাহলে দেওয়ানি কার্যবিধির 11তে বলা হচ্ছে কি? রেস জুডিকাটা। রেস জুডিকাটা। তাহলে রেস জুডিকাটা গেল। 9 কি বলা হচ্ছে? যদি কোনো বার না থাকে তাহলে সেই ক্ষেত্রে সকল সিভিল স্যুট কি করা যাবে? এই 9 দ্বারায় বিচার করা যাবে, ঠিক আছে। যদি কোনো বার না থাকে, বার মানে বাধা না থাকে, তাহলে সেক্ষেত্রে কি এটা কি জেনারেল রুল হচ্ছে কিসের? সিভিল লয়ের জেনারেল রুল। তারপর হচ্ছে 10 বলা হচ্ছে কি স্যার? 10 বলা হচ্ছে রেস সাব জুডিস। রেস সাব জুডিস। রেস সাব জুডিস জিনিসটা কি? বিচারাধীন কোনো বিষয়, সাপোজ সেম পারসন, আপনি এই জিনিসগুলো রিটার্নের মধ্যে আপনার কাজে লাগবে। রেস সাবজুডিস লিখে রেস সাবজুডিস লিখছেন, ঠিক আছে। রেস সাবজুডিসের পর লিখবেন কি? সেম পার্টিস, পার্টি দুটোটা সেম, বাদী বিবাদী সেম কজ অফ অ্যাকশন, ঠিক আছে, কারণটাও সেম। বাদী বিবাদের যে বিষয়বস্তু, যেটা যে কনফ্লিক্টের বিষয়বস্তু, কজ অফ অ্যাকশন যেটা, সেটাও কি সেম। তাহলে সেক্ষেত্রে এবং আপনি একই কোর্টের, একটা কোর্টের মধ্যে এই সেম পার্টি সেম কজ অফ অ্যাকশন নিয়ে কি চলতেছে? মামলা চলতেছে। এখন মামলা চলা অবস্থায় আপনি আরেকটা কোর্টের মধ্যে গিয়ে সেম পার্টিস এবং সেম কজ অফ অ্যাকশন নিয়ে কি করতে পারবেন না? সেম সাবজেক্ট ম্যাটার নিয়ে আপনি কি করতে পারবেন না? মামলা করতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে আপনার প্রথম যে মামলাটা করছেন, যে কোর্টের মধ্যে মামলাটা করছেন, ওই মামলাটা কি করবে? রান করবে। ওই মামলাটা রান করবে এবং দ্বিতীয় যে মামলাটা করছেন ওই মামলাটা কি হয়ে যাবে? স্টে থাকবে, ঠিক আছে, স্টে থাকবে, ঠিক আছে। কারণ এখানে একটা অলরেডি বিচারাধীন মামলা আছে বিদায় আপনার সেকেন্ডটা কি করা যাবে? স্টে করে দিবে। তাহলে সেক্ষেত্রে আপনার প্রথমটা চলবে, দ্বিতীয়টা স্টে হয়ে যাবে। সেটাকে কি বলতেছে? রেস সাবজুডিস। আর রেস জুডিকাটা মানে কি? রেস জুডিকাটা মানে হলো সেম পার্টিস, এটাও কিন্তু সেম দুইটা পার্টি, সেম কজ অফ অ্যাকশন, সেম সাবজেক্ট ম্যাটার দিয়ে যদি কোনো একটা কোর্টের মধ্যে মামলা নিষ্পত্তি হয়ে যায়, ঠিক আছে, অলরেডি কি হয়ে গেছে? রেজাল্টে চলে আসছে, জাজমেন্ট হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আপনি নতুন করে সেম কজ অফ অ্যাকশন দিয়ে সেম পার্টিসদের মধ্যে সেম সাবজেক্ট ম্যাটার দিয়ে আবার কি করতে পারবেন না? মামলা করতে পারবেন না। এটাকেই বলতেছে কি? রেস জুডিকাটা, ঠিক আছে। তারপর হচ্ছে 12 তো বলতেছে কি স্যার? বার। এটাও দ্বিতীয়বার মোকদ্দমা করা যাবে না স্যার। এরপর আমরা দেখবো 8 নম্বর প্রশ্নটা। 8 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে? এক জেলার আদালতে বিচারাধীন দেওয়ানি মামলা অন্য জেলার আদালতে হস্তান্তর করতে পারে কোন কর্তৃপক্ষ? দ্যাট মিনস আপনার একটা সুপেরিয়র কর্তৃপক্ষ সবসময় কি করবে? এখানে ডোমিনেট করবে। তাহলে সুপ্রিম কর্তৃপক্ষ কোনটা? তাহলে হাইকোর্ট বিভাগ। সাপোজ আপনাকে সবসময় মাথায় রাখতে হবে কি? যদি দুইটি জেলা হয় তখন সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগ। আর যদি একই জেলার মধ্যে যদি দুইটি কোর্টের মধ্যে মামলা ট্রান্সফার করেন তখন সেক্ষেত্রে আপনাকে ওই জেলার একেবারে সুপ্রিম যে জেলা ও দায়রা জজ থেকে আপনাকে কি করতে হবে? জেলা জজ থেকে আপনাকে পারমিশন নিতে হবে। জেলা জজ থেকে আপনাকে পারমিশন নিয়ে কি করতে হবে? ট্রান্সফার অফ সুটটা করতে হবে। রিভিশন মামলায় একটি ডিগ্রি হাইকোর্ট বিভাগে বহাল থাকলে তা জারির জন্য কোন আদালতে দরখাস্ত করতে হবে? ঠিক আছে। তাহলে একটা রিভিশন মামলা আপনি হাইকোর্ট বিভাগে কি করছিলেন? দাখিল করছিলেন, ঠিক আছে। ওই ডিগ্রিটা হাইকোর্ট বিভাগ কি করছে? বহাল রাখছে, যে মানে অ্যাজ ইট ইজ নিচের কোর্টে যেরকম ছিল সেরকমই কি থাকবে? ওই ডিগ্রিটা এক্সিকিউট হবে। এখন ওটা জারির জন্য আসছে। এখন জারির জন্য দরখাস্ত আপনাকে কোথায় করতে হবে? ডিগ্রি প্রদানকারী আদালতে। তার মানে হচ্ছে যে আদালত ডিগ্রিটি ফার্স্টে কি করছিল? দিয়েছিল, ওই আদালত থেকে আপনাকে কি করতে হবে? ডিগ্রি প্রদানকারী আদালতে আপনাকে দরখাস্তটা দায়ের করতে হবে। নিম্ন কোনো রায়ের বিরুদ্ধে আপিল চলবে না। স্যার কোন রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে না? পক্ষগণের সম্মতিভিত্তিক যদি কি হয়? ডিগ্রি হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন না? আপিল করতে পারবেন না। এক্ষেত্রে হয় কি? আপনি যখন কম্প্রোমাইজ ডিগ্রি, দ্যাট মিনস হচ্ছে কম্প্রোমাইজ ডিগ্রি যখন আপনি করবেন তখন সেক্ষেত্রে আপনাকে আর দ্বিতীয়বার কি করা যাবে না? ওই সম্মতিভিত্তিক চুক্তির উপর ভিত্তি করে আপনি আপিল করতে পারবেন না, আপিল করা যাবে না। স্যার সাক্ষ্য আইনের
সাক্ষ্য আইন অনুসারে 30 বছরের পুরানো একটি দলিলের সম্পাদন ও বিষয়বস্তুকে আদালত সঠিক মনে করবে যদি দলিলটি সঠিক ব্যক্তির দখল থেকে আসে। এই কথাটা বলা আছে কোথায়? আপনার এভিডেন্স অ্যাক্টের সেকশন 90, তার মানে হচ্ছে 90-তে এই কথাটা বলা আছে। কোনো সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়। স্যার কোন সাক্ষ্যটা সাধারণত গ্রহণযোগ্য নয়? আমরা জানি অন্যের নিকট শোনা সাক্ষ্য, দ্যাট মিনস হচ্ছে হিয়ারসে এভিডেন্স উইল নট অ্যাডমিসিবল। হিয়ারসে এভিডেন্স উইল নট বি কি কনসিডার্ড অ্যাজ এভিডেন্স। এটা এভিডেন্স হিসেবে কনসিডার করা যাবে না। সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রণীত হয় কত সালে? স্যার সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রণীত হয় 1877 সালে। 1877 সালে কি হয়? এসআর অ্যাক্ট, দ্যাট মিনস স্পেসিফিক রিলিফ অ্যাক্ট কি হয়? প্রণীত হয়। দণ্ডবিধি, দ্যাট মিনস প্যানাল কোড প্রণীত হয় কত সালে? স্যার দণ্ডবিধি প্যানাল কোড প্রণীত হয় আপনার 1860 সালে। 1860 সালে কি হয়? প্যানাল কোড প্রণীত হয়। 1860 সালে প্যানাল কোড কি হয়? প্রণয়ন করা হয়। দণ্ডবিধি প্যানাল কোড কোন ধরনের আইন? প্যানাল কোড কোন ধরনের আইন স্যার? স্যার প্যানাল কোড কোন ধরনের আইন? প্যানাল কোড হচ্ছে আপনার সাবস্টেন্টিভ ল, ঠিক আছে? এটাতে কোনো ধরনের কার্যক্রম, দ্যাট মিনস প্রসিডিউরাল কোনো কিছু কি নাই, ইনক্লুড নাই। এখানে যা আছে তাই কি সাবস্টেন্টিভ বিধায় এটাকে কি বলা হচ্ছে? সাবস্টেন্টিভ ল। তারপর বলা হচ্ছে কি আপনার দণ্ডবিধির কোন দ্বারা অভিন্ন ইচ্ছা, দ্যাট মিনস হচ্ছে কমন ইন্টেনশন জনিত দায় সম্পর্কে বিধান আছে। কমন ইন্টেনশন জিনিসটা কি? আপনার সকলের কি একই কনসেন্ট, সকলের অভিন্ন কি থাকবে? ইচ্ছা থাকবে। এটার কথা বলা আছে আপনার কোথায়? দণ্ডবিধি প্যানাল কোডের 34 ধারা 34, এটা কি বলা আছে? কথা বলা আছে। আর কমন অবজেক্টের কথা বলা আছে আপনার কোথায়? দণ্ডবিধি ধারা 149। দণ্ডবিধি অনুসারে কত বছরের কম বয়স্ক, দ্যাট মিনস লেস, কম বয়স্ক শিশুর কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না। তার মানে হচ্ছে কত বছর কম বয়সের শিশু আপনি যদি শাস্তিও করে তাহলে সেক্ষেত্রে সেই শাস্তিটা কি হবে না? নট কনসিডার টু বি অ্যাজ অ্যান অফেন্স। এটাকে অফেন্স হিসেবে কি করা যাবে না? গণ্য করা যাবে না। কত বছর? এখানে বলা হচ্ছে 9 বছর। আইনে বলা ছিল কি? আইনে বলা হচ্ছে 9 বছর। তাহলে 9 বছরের নিচে বলছে যে 9 বছরের নিচে, দ্যাট মিনস আন্ডার 9 ইয়ার্স। নিম্নবর্ণিত অভিব্যক্তিগুলির মধ্যে কোনটি দণ্ডবিধিতে উল্লেখিত আছে এবং তা নির্দেশ করে? তা কে নির্দেশ করে? এটা হচ্ছে আপনার গিল্টি মাইন্ড, দুষ্টু মন। দণ্ডবিধি অনুসারে আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে অপরাধের মৃত্যু ঘটানো যায় কোন ক্ষেত্রে? রাতের বেলায় ঘর ভেঙে অনুপ্রবেশ করলে আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগ করার মাধ্যমে আপনি কি করতে পারেন? অপরাধীর মৃত্যু ঘটাতে পারবেন। দণ্ডবিধি অনুযায়ী বেআইনি সমাবেশ আনলফুল অ্যাসেম্বলি গঠনের জন্য কমপক্ষে কতজন ব্যক্তির উপস্থিত প্রয়োজন? 5 জন। আনলফুল অ্যাসেম্বলির ক্ষেত্রে আপনাকে ন্যূনতম 5 জন ব্যক্তি কি হবে? প্রয়োজন হবে। নিম্নবর্ণিত কোন বিষয়টি নির্ধারণের জন্য আরজিতে দেওয়ানি মামলার মূল্যমান দেখানো হয়? আদালতের এখতিয়ার। তার মানে হচ্ছে আপনার মূল্যমান অনুযায়ী সিভিল কোর্টের কি হয়? সিভিল কোর্ট আমরা প্রথমে জানবো যে দ্য সিভিল কোর্টস 1887 এর অনুযায়ী কি হয়? সিভিল কোর্টগুলো গঠন করা হয়। তাহলে সেই সিভিল কোর্টগুলোর যে মামলাটা আপনি কোন কোর্টে দায়ের করবেন সেটা কিসের উপর নির্ভর করবে? আপনার মূল্যমানের উপর। আপনার মূল্যমান যত হবে সেই অনুযায়ী কি করবেন? আপনি ওই কোর্টের মধ্যে আপনাকে মামলাটা করতে হবে। এই জন্য আদালতের এখতিয়ারটা নির্ধারিত হয় কিসের মাধ্যমে? দেওয়ানি মামলার মূল্যমানের উপর। মূল্যমান নির্ধারণ করার উপর ভিত্তি করে কি হয়? আদালতের এখতিয়ারটা নির্ধারিত হয়। আরজিতে মামলার কারণ, ঠিক আছে? আরজিতে মামলার কারণ উল্লেখ না থাকলে কি হবে? আরজিতে মামলার কারণ উল্লেখ না থাকলে আরজি খারিজ হবে। আর আদেশ 7 এর রুল 11 অনুযায়ী আপনার 4টি কারণে কি হয়? মামলা খারিজ হয়। তাহলে সেই 4টি কারণের মধ্যে এই যে কারণ না থাকাটাও কি একটি কারণ। বিরোধীয় জমি 2 জেলায় অবস্থিত হলে তৎসম্পর্কে কোন জেলায় আদালতে মামলা দায়ের করতে হবে? 2 জেলার যে কোনো একটিতে, ঠিক আছে? 2 জেলার যে কোনো একটিতে আপনি কি করতে পারবেন? বিরোধীয় জমি যদি আপনার 2 জেলায় অবস্থিত হয় তাহলে সেই ক্ষেত্রে 2 জেলা যে কোনো একটিতে মামলা করতে পারবেন। সাপোজ আপনার একটা জায়গা আপনার কি 2টি জেলার মধ্যে অবস্থিত, এটা হচ্ছে আপনার জায়গা। এই জায়গার অর্ধেক দিয়ে এই পাশে হচ্ছে আপনার কুমিল্লা, এই পাশে হচ্ছে কি চট্টগ্রাম। তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি পোরশনটা যদি কি হয় সমান হয় তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো একটি কোর্টের মধ্যে কি করতে পারবেন? হয় কুমিল্লা কোর্ট অথবা চট্টগ্রামে কোর্টের মধ্যে কি করতে পারবেন? মামলাটা দায়ের করতে পারবেন। দেওয়ানি মামলার আরজিতে উত্থাপিত দাবি সমর্থনকারী দলিলটি বাদীর দখলে না থাকলে সেগুলোর বিষয়ে তার করণীয় কি? দলিলের তালিকা সহ দখলকারের নাম দাখিল করতে হবে। দেওয়ানি মামলার
আরজিতে উত্থাপিত বক্তব্য বিবাদীর জবাবের নির্দিষ্টভাবে অস্বীকার না করা হলে তার ফলাফল কি হবে? অস্বীকার যদি না করে থাকে তাহলে তার ফলাফল কি হবে? উক্ত বক্তব্য স্বীকৃত বলে গণ্য হবে। দ্যাট মিনস আপনি যেটা অস্বীকার করেন নাই, ঠিক আছে, ওটা কি অ্যাডমিটেড হিসেবে গণ্য হবে। অ্যাডমিটেড, ওটা অ্যাডমিটেড হবে। কোনটি রায়ের পূর্বে কুরুকযোগ্য নয়? স্যার কোনটা রায়ের পূর্বে কুরুক করতে পারবেন না? আপনার জমির ফসল রায়ের পূর্বে কি করা যাবে না? কুরুক করা যাবে না। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ভঙ্গের ফল কি হতে পারে? ঠিক আছে, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ভঙ্গের ফল কি হতে পারে? দেওয়ানি কারাগারে 6 মাসের জন্য তাকে কি করা যাবে? আটক অবস্থা রাখা যাবে। ভুল আদালতে দেওয়ানি মামলা দায়েরের ফল, আপনি যদি কোন একটা মামলা যদি ভুল আদালতে করেন তখন সেই ক্ষেত্রে ওই মামলাটা কি করা যাবে? আর্জি ফেরত, তার মানে রিটার্ন অফ প্লেনটা কি করে দিবে? রিটার্ন করে দিবে। সহকারী জজ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করলে উক্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? সহকারী জজ যদি আপনার অস্থায়ী নিষেধাজ্ঞা টেম্পোরারি ইনজাংশনের আদেশ প্রদান করে এবং উক্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার কি হবে স্যার? উক্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার অ্যাপিল। দেওয়ানি কার্যবিধির কত ধারায় দেওয়ানি মামলার বিষয়ে দেওয়ানি আদালতগুলোকে সাধারণ এখতিয়ার দেয়া হয়েছে? সাধারণ এখতিয়ার দেয়া হয়েছে আপনার ধারা 9। 11তে বলা হচ্ছে রেস জুডিকাটা, 11তে বলা হচ্ছে কি রেস জুডিকাটা, আর 151তে বলা হচ্ছে কি ইনহেরেন্ট পাওয়ার অফ কোর্ট, আর 2তে বলা হচ্ছে কি ডেফিনেশনস। 2তে ডেফিনেশনস আছে কয়টা? 17টা। ফৌজদারি কার্যবিধিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কিত বিধান কোন সনে অন্তর্ভুক্ত করা হয়? 2007 সনে মাজদার হোসেন মামলার প্রেক্ষিতে যে রায় আসে সে রায়ের উপর কি হয়? ভিত্তি করে আপনার দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সংশোধন করা হয়। সেই সংশোধনের উপরে কি করে? আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কিত বিধান ইনক্লুড করা হয়। ফৌজদারি কার্যবিধিতে ম্যাজিস্ট্রেটগণ প্রধানত কত প্রকারে ভাগ করা হয়? ম্যাজিস্ট্রেটগণকে আপনি প্রধানত 2 ভাগে ভাগ করতে পারেন। তাহলে কি? একটা হচ্ছে আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর 2 নম্বর হচ্ছে কি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা জরিমানা আরোপ করতে পারে? 10,000 টাকা। একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 10,000 টাকা কি করতে পারে? জরিমানা আরোপ করতে পারে। যুগ্ম দায়রা জজ 7 বছরের কারাদণ্ড আরোপ করলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কোন আদালতে আপিল করতে হবে? হাইকোর্ট বিভাগে। যুগ্ম দায়রা জজ যদি কি করে? 7 বছরের কারাদণ্ড দেয়, তার মানে হচ্ছে ওভার 5 বছর, 5 বছরের বেশি হয়ে গেছে, তখন সেক্ষেত্রে আপনাকে হাইকোর্ট বিভাগে কি করতে হবে? মামলা করতে হবে। আর যদি 5 বছর হয় অথবা 5 বছর নিচে হয় তখন সেক্ষেত্রে আপনি জেলা জজের মধ্যে কি করতে পারবেন? আপনার আপিল দায়ের করতে পারবেন। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে কোন আদালতে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশ, দ্যাট মিনস হচ্ছে MM1। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপনাকে আপিল দায়ের করতে হবে দায়রা জজে। আপনাকে কি করতে হবে? আপিল দায়ের করতে হবে। কোনটি পদ্ধতি বিষয়ক আইন নয়? দ্যাট মিনস হচ্ছে প্রসিডিউরাল ল নয়। কোনটা? পদ্ধতি বিষয়ক আইন নয়, আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইন। এটা কি নয়? পদ্ধতি বিষয়ক আইন নয়। তাহলে এখানে পদ্ধতি বিষয়ক আইন হচ্ছে আপনার CPC, দ্যাট মিনস হচ্ছে দেওয়ানি কার্যবিধি। আর সুনির্দিষ্ট প্রতিকার আইন হচ্ছে সাবস্টেন্টিভ ল। সাক্ষ্য আইন আপনার সিমি প্রসিডিউরাল, সিমি আপনার সাবস্টেন্টিভ ল। এটাতে কিছু প্রসিডিউরাল কথা বলা আছে, আবার সাক্ষ্যর কথা বলা আছে। ফৌজদারি কার্যবিধি 107 ধারার মামলা নিম্নোক্ত কোন আদালতের আদি এখতিয়ারভুক্ত? জেলা ম্যাজিস্ট্রেট আদালতের আদি এখতিয়ারভুক্ত। আপিল বিভাগে মাজদার হোসেন মামলার রায় ঘোষিত হয় কোন সনে? রায় ঘোষিত হয় 2001 সনে। নিম্নোক্ত কোন পরিস্থিতি থেকে শান্তি ভঙ্গের আশঙ্কা থাকলে ফৌজদারি কার্যবিধি 145 ধারা ক্ষমতা প্রয়োগ করা যাবে? জমির দখলজনিত বিরোধ। আর 144 হচ্ছে শান্তিভঙ্গ, ঠিক আছে। আর 145 হচ্ছে আপনার জমির দখল জনিত কি? বিরোধ, ঠিক আছে। ফৌজদারি কার্যবিধির 144 ধারার অধীন প্রদত্ত আদেশ সাধারণত সর্বোচ্চ কতদিন বলবৎ থাকে? 2 মাস। কমপক্ষে কতজন ব্যক্তির অংশগ্রহণে দণ্ডবিধি অনুযায়ী ডাকাতি সংগঠিত হয়? 5 জন ব্যক্তির অংশগ্রহণে ডাকাতি কি হয়? সংগঠিত হয়। কতজন ব্যক্তির অংশগ্রহণে ডাকাতি সংগঠিত হয়? ক এর প্ররোচনায় সরকারি কর্মচারী খ তার জিম্মায় থাকা সরকারি টাকা আত্মসাৎ করেছে, ক এর শাস্তি কি হতে পারে? ক এর শাস্তি ক এর সমান হবে, ঠিক আছে। ক এর দুজনেরই সেম
সমান, সেম শাস্তি হবে। দণ্ডবিধি অনুসারে কোনটি গুরুতর আঘাত? দাঁত ভেঙে ফেলা। গুরুতর আঘাত কয়টি সেটা বলা আছে আপনার কোথায়? ধারা 320 অফ প্যানাল কোড। 15 বছরের একটি ছেলের সম্মতিতে তার পড়াশোনার জন্য তাকে বিদেশ নিয়ে যায়। দণ্ডবিধি অনুসারে কোন অপরাধ করেছে? অপহরণ। কোন ক্ষেত্রে চুরির অপরাধ সম্ভব নয়? এটা কি করা যাবে না? এটা মুভ করা যাবে না। এটাকে কি করা যায় না স্যার? মুভ করা যায় না। এটা ইমুভেবল প্রপার্টি। ইমুভেবল প্রপার্টি বিধায় এটা কি করা যাবে না? চুরি করা সম্ভব নয়। প্রতারণা, চিটিং এর সংজ্ঞা দণ্ডবিধি কত ধারায় আছে? চিটিং এর সংজ্ঞা আছে আপনার দণ্ডবিধি 415 ধারায়। দ্যাট মিনস প্যানাল কোডের 115 দোকান থেকে গড়ি চুরির জন্য সর্বোচ্চ কোন মেয়াদের কারাদণ্ড হতে পারে? গড়ি চুরির জন্য আপনার কারাদণ্ডের মেয়াদ হতে পারে 3 বছর। দণ্ডবিধির কোন ধারার অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হবে না? শাস্তি মৃত্যুদণ্ড নয়, আপনার ধারা 304 ধারা অনুযায়ী শাস্তি কি হবে না? মৃত্যুদণ্ড হবে না। থানায় অভিযোগ করে যে তার ভাই একটি সাদা কাগজে তার পিতার সই নকল করেছে। দণ্ডবিধি অনুসারে কোন অপরাধ? জালিয়াতি। দণ্ডবিধি অনুসারে অপহরণ, কিডন্যাপিং কত প্রকার? স্যার কিডন্যাপিং হচ্ছে 2 প্রকার। বাংলাদেশ বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ সংস্থা। কোন কাজটি বাংলাদেশ বার কাউন্সিলের আওতাভুক্ত নয়? আইনগত সহায়তা। এটা হচ্ছে আইনগত সহায়তার কাজ হচ্ছে লিগ্যাল এইডের। লিগ্যাল এইডের সহায়তা হচ্ছে কি? আইনগত সহায়তা দেওয়া, লিগ্যাল এইডের কাজ। বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য সংখ্যা কতজন? বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য সংখ্যা 15 জন। একজন অ্যাডভোকেটকে আইন পেশা থেকে বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় কার নিকট? আপিল করা যাবে হাইকোর্ট বিভাগে। হাইকোর্ট বিভাগে আপনি কি করতে পারবেন? আপিল করতে পারবেন। অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির জন্য একজন প্রার্থীর ন্যূনতম বয়স কত হবে? একজন প্রার্থীর ন্যূনতম বয়স 21 বছর, 21। ন্যূনতম কত বছরের অভিজ্ঞতা থাকলে একজন অ্যাডভোকেট কোনো সনদ প্রার্থীকে নবিশ পিউপিল হিসেবে গ্রহণ করতে পারবে? 10 বছর। 10 বছর অভিজ্ঞতা থাকতে হবে। সেক্ষেত্রে আপনি 4 জন, সর্বোচ্চ 4 জনকে আপনি শিক্ষানবিশ হিসেবে কি করতে পারেন? শিক্ষানবিশ আইনজীবী রাখতে পারবেন। এক্ষেত্রে আপনি ইনক্রিজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে পারমিশন নিতে হবে। পুলিশের নিকট আসামির স্বীকারোক্তি কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে? স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার হলে। এটা আছে আপনার এভিডেন্স অ্যাক্টের দ্বারা 27 অনুযায়ী কি হয়? স্বীকারোক্তি মতো যদি কোনো আলামত উদ্ধার হয় সেক্ষেত্রে সেটা প্রাসঙ্গিক হবে। আদারওয়াইজ পুলিশের নিকট আসামির স্বীকারোক্তি কোনো ক্ষেত্রে কি হবে না? প্রাসঙ্গিক হবে না। কোনো ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা ডাইং ডিক্লারেশন তার কোনো বিষয়ে সম্পর্কে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। মৃত্যুর কারণ ডাইং ডিক্লারেশন আপনার সাক্ষ্য হিসেবে কি হবে? গ্রহণযোগ্য হবে। কোনটি মূল দালিলিক সাক্ষ্য? প্রাইমারি এভিডেন্স। প্রাইমারি এভিডেন্স কোনটা? প্রাইমারি এভিডেন্স হচ্ছে কোনো বস্তুর ফটোগ্রাফ হচ্ছে কি প্রাইমারি এভিডেন্স। কোন দলিলটি পাবলিক দলিল? পাবলিক ডকুমেন্ট কোনটা? পাবলিক ডকুমেন্ট হলো আপনার মামলার আর্জি। মামলার আর্জি কি পাবলিক ডকুমেন্ট। তামাদি মেয়াদের পর দেওয়ানি মামলা দায়ের করার ফল হচ্ছে তামাদি মেয়াদের পর যদি আপনি দেওয়ানি মামলা কি করেন? ফাইল করেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? মামলা খারিজ হবে। স্যার এটা বলা আছে কোথায়? এটা বলা আছে আপনার লিমিটেশন অ্যাক্টের দ্বারা 3। সাপোজ আপনি মামলা তামাদি মেয়াদ শেষের পরও আপনি কি মামলা ফাইল করছেন, এক্ষেত্রে যদি বিবাদী পক্ষ যদি কি না করে, বিবাদী পক্ষ যদি তামাদি নিয়ে প্রশ্ন নাও করে, কোর্ট কি করবে? মামলাটা খারিজ করে দিবে। কোন মামলার ক্ষেত্রে তামাদি মওকুফ হবে না? কোন মামলার ক্ষেত্রে তামাদি মওকুফ হবে না? সত্য ঘোষণার ক্ষেত্রে আপনার তামাদি মওকুফ হবে না। স্যার সত্য ঘোষণার ক্ষেত্রে তামাদি কি হবে না স্যার? মওকুফ হবে না। তারপর বলতেছে কি মামলা দায়েরের জন্য একজন নাবালক নির্ধারিত তামাদির অতিরিক্ত সময় পায় কতদিন সময় পাবে? আপনার সাবালকত্ব অর্জন পর্যন্ত তিনি কি পাবেন? সময়টা পাবেন। জমির সত্য ঘোষণা ছাড়াই শুধু দখল পুনরুদ্ধারের মামলা দায়েরের তামাদির মেয়াদ কত? 6 মাস। শুধু দখল পুনরুদ্ধারের তামাদির মেয়াদ হচ্ছে আপনার 6 মাস। কোন কারণে ব্যয়িত সময়কাল আপিল দায়েরের ক্ষেত্রে নির্ধারিত তামাদি মেয়াদের সাথে যোগ হবে? রায়ের নকল সংগ্রহ করতে যে সময়টা ব্যয় হয় সেই সময়টা কি হবে? যোগ হবে। কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় পড়ে না? সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় পড়বে না কোনটা? আর্থিক ক্ষতিপূরণ। কেন স্যার? কারণ আর্থিক ক্ষতিপূরণ যদি আপনাকে দিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের তার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা অনুসারে জমি দখলের পুনরুদ্ধারের জন্য কোন বিষয়গুলো প্রমাণ করতে হবে? কোন বিষয়টা প্রমাণ করতে হবে স্যার? দখল বেদখলটা আপনাকে প্রমাণ করতে হবে। কলেজের অধ্যক্ষ হিসেবে কোনো ব্যক্তির অবস্থান অস্বীকৃত হলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় প্রতিকার পাওয়া সম্ভব? 42 ধারা প্রতিকার পাওয়া
সম্ভব। দ্যাট মিনস হচ্ছে আপনার ডিক্লারেশন শুট যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনার রিলিফটা পেতে পারেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত প্রকার নিষেধাজ্ঞার উপর নিষেধাজ্ঞা উল্লেখ আছে? কত প্রকার সুনির্দিষ্ট প্রতিকার আইনে কত প্রকার নিষেধাজ্ঞা উল্লেখ আছে স্যার? সুনির্দিষ্ট প্রতিকার আইনে আপনার 3 প্রকার নিষেধাজ্ঞা উল্লেখ আছে। কোন চুক্তিটি আদালতের মাধ্যমে বাস্তবায়নযোগ্য নয়? সিনেমায় অভিনয়ের চুক্তি, এটা ব্যক্তিগত চুক্তি, পার্সোনাল বিহেভিয়ারের উপর নির্ভর করে বিধে এটা কি করা যাবে না, বাস্তবায়ন করা যাবে না। অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 497 দ্বারা বলে আসামির কোনো অবস্থাটি বিবেচনায় আদালত জামিন দিতে পারে। আপনার শারীরিক অক্ষমতা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আদালত জামিন দিতে পারে। দায়রা জজ নিম্নোক্ত কোন আদেশের বিরুদ্ধে রিভিশনের ক্ষমতা প্রয়োগ করতে পারেন? ম্যাজিস্ট্রেটের ডিসচার্জের আদেশ দিলে সেক্ষেত্রে রিভিশন কি করতে পারে? ক্ষমতা প্রয়োগ করতে পারে। বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠাকারী আইন একটি কি? প্রেসিডেন্স অর্ডার। এটা হচ্ছে একটা প্রেসিডেন্স অর্ডার। বাংলাদেশ বার কাউন্সিল গঠনের জন্য গ্রুপ ভিত্তিতে নির্বাচনযোগ্য সদস্য সংখ্যা কত? নির্বাচনযোগ্য সদস্য সংখ্যা হচ্ছে আপনার 7 জন। একটি জেলার এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে অন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা স্থানান্তর করতে পারে কে? মামলা স্থানান্তর করতে পারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, CJM কি করতে পারে? মামলা স্থানান্তর করতে পারে। বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান পদে আসীন ব্যক্তি হচ্ছেন পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল হচ্ছে কি? চেয়ারম্যান। বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান হচ্ছে কি? পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল। এখন কে আছেন? আমিনুদ্দিন স্যার। অ্যাডভোকেট সনদের জন্য আবেদনকারীর পিপলস ডায়েরিতে ন্যূনতম কয়টি দেওয়ানি মামলা নোট থাকতে হবে? 5টি। এখানে মূলত হচ্ছে 10টি থাকতে হয়। 5টি হচ্ছে সিভিল, 5টি হচ্ছে ক্রিমিনাল। ফৌজদারি কার্যবিধি অনুসারে কোনো ব্যক্তির সদাচরণের মুসলাকা দায়েরের আদেশ দিতে পারেন। জেলা ম্যাজিস্ট্রেট। দায়রা আদালতে কয়টি স্তরের বিচারক থাকতে পারে? 3টি স্তরের বিচারক থাকতে পারে। দায়রা জজ প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশের কার্যকর করার পূর্বে অনুমোদন প্রয়োজন হয়। কার অনুমোদন প্রয়োজন হবে? হাইকোর্ট বিভাগের কনসেন্ট লাগবে। এখানে অনুমোদনটা পাওয়ার জন্য পেশ করতে হবে আপনার 374 ধারা অনুযায়ী এবং অনুমোদনটা পাশ করবে 376 ধারা অনুযায়ী। কিসের? আপনার CRPC। দেওয়ানি কার্যবিধির কোন বিধানে আপিলযোগ্য আদেশগুলোর তালিকা আছে? কোথাতে? আপনার আদেশ 43 বিধি 1 অনুযায়ী। একটি দেওয়ানি মামলায় অতিরিক্ত জেলা জজ প্রদত্ত আদেশের বিরুদ্ধে রিভিশন মামলা হবে কোন আদালতে? রিভিশন মামলা হবে আপনার হাইকোর্ট বিভাগে। একটি দেওয়ানি আদালত প্রদত্ত রায়ের বিরুদ্ধে রিভিউ মামলা দায়ের করা যায় কোন আদালতে? রিভিউর মামলা দায়ের করতে হবে আপনার একই আদালতে। সেম আদালতের মধ্যে আপনাকে কি করতে হবে? রিভিউর মামলাটা দায়ের করতে হবে সেম কোর্টের মধ্যে। দেওয়ানি আদালতের সিদ্ধান্তের বিষয়ে রিভিশন মামলা দায়েরের প্রধান কারণ কি? রিভিশন মামলা দায়েরের প্রধান কারণ হলো আইনগত ভুল ও ন্যায় বিচারে বিঘ্ন ঘটা। যদি আইনগত ভুল কিংবা ন্যায় বিচারে বিঘ্ন ঘটে তাহলে সেক্ষেত্রে আপনাকে রিভিশন মামলা করার প্রধান কারণ হিসেবে সেটাকে ধরতে হবে। দেওয়ানি কার্যবিধি অনুসারে আর্জি নাকচের সিদ্ধান্ত হচ্ছে একটি ডিগ্রি। দেওয়ানি কার্যবিধির 151 ধারায় বর্ণিত আদালতের ক্ষমতাকে কি বলে? আদালতের ক্ষমতাকে বলে সহজাত ক্ষমতা, তার মানে ইনহেরেন্স পাওয়ার। এগুলো আসতে পারে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখবেন আগে বাংলায় আসছিল, তো এখন যদি ইংলিশ দেয় তখন সেক্ষেত্রে আপনাকে ইংলিশে আনসার করতে হবে। তার মানে হচ্ছে ইংলিশ মানে পুরোটা ইংলিশ আসবে না। এই যে দেওয়ানি কার্যবিধির 151 ধারায় বর্ণিত আদালতের ক্ষমতাকে বলা হয়, এই যে সহজাত ক্ষমতাটা না দিয়ে এখানে ইনহেরেন্স পাওয়ার দিতে পারে, সেক্ষেত্রে আপনাকে ইনহেরেন্স পাওয়ারটা দাগাইতে হবে। দেওয়ানি কার্যবিধি অনুসারে প্লেডিং শর্ত কি? প্লেডিং শর্ত হলো আর্জি বা লিখিত জবাব। তারপর হচ্ছে অ্যাডভোকেটের মাধ্যমে দাখিলকৃত দেওয়ানি মামলার আর্জিতে কার দস্তখত প্রয়োজন হবে? অ্যাডভোকেট ও বাদী অথবা তার প্রতিনিধির কি থাকবে? স্বাক্ষর থাকবে। অ্যাডভোকেটের মাধ্যমে দাখিলকৃত দেওয়ানি মামলার জবাবিফিকেশন অংশে কার দস্তখত থাকবে? সত্যাখ্যানের অংশে আপনার ভেরিফিকেশন অংশে কার দস্তখত থাকবে স্যার? আপনার জবাব বিষয়ে ওয়াকেফাল ব্যক্তির কি থাকবে? দস্তখত থাকবে। আর্জি সংশোধন করা যাবে আপনার যে কোনো পর্যায়ে আর্জি সংশোধন করা যাবে। ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান বলে পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে? 54 ধারা অনুযায়ী 9 প্রকার ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করতে পারে উইদাউট কি? ওয়ারেন্ট ছাড়া। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতের সুপারিশের আগে কত ঘন্টা পর্যন্ত পুলিশের হেফাজতে রাখা যাবে? 24 ঘন্টা। এফআইআর এর পূর্ণরূপ কি স্যার? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হচ্ছে কি? এফআইআর। পুলিশ তদন্তের অভিযোগে সত্যতা পাওয়া না গেলে
ঠিক আছে, দাখিলকৃত রিপোর্টের প্রচলিত নাম কি? সত্য যদি তদন্ত করার পর সত্যতা না পায় সেক্ষেত্রে পুলিশ কি দিয়ে দিবে? ফাইনাল রিপোর্ট দিয়ে দিবে। আর যদি সত্যতা পায় তাহলে সেক্ষেত্রে চার্জশিট দিবে। নালিশের দরখাস্তের প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারের জবানবন্দি ফৌজদারি কার্যবিধি কোন ধারায় রেকর্ড করবেন? ফৌজদারি কার্যবিধির 200 ধারায় কি করবেন? রেকর্ড করবেন। নালিশি মামলায় সমন ইস্যুর পর অভিযোগকারী নির্ধারিত তারিখে আদালতে হাজির না হয়ে থাকলে আদালত কি আদেশ দিতে পারে? আদালত আসামিকে খালাস দিতে পারে। ফৌজদারি মামলায় আসামি কোন পর্যায়ে ডিসচার্জের আবেদন করতে পারে? চার্জ গঠনের সময় আসামি কি করতে পারে? ডিসচার্জের আবেদন করতে পারে। ফৌজদারি মামলায় চার্জ গঠনের দায়িত্ব কার? ফৌজদারি মামলায় চার্জ গঠনের দায়িত্ব হচ্ছে কোর্টের। ফৌজদারি মামলায় চার্জ গঠনের ক্ষেত্রে অপরাধ সংক্রান্ত কোন তথ্যটি উল্লেখের প্রয়োজন নেই? শাস্তি উল্লেখ করার প্রয়োজন নেই। জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামির জামিন প্রাপ্তির সুযোগটি আইনগত অধিকার। স্যার আশা করি আমাদের প্রস্তুতি শেষ। আপনারা সবাই এখন রিভিশন করতেছেন, করেন, ভালোভাবে পড়েন। আমি জানি যারা আমার ভিডিও দেখছেন এবং মোটামুটি আগে পড়ালেখা করছেন এবং পড়ালেখার ধারে কাছে ছিলেন, আশা করি আপনারা সবাই এবারে বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি উত্তীর্ণ হতে পারবেন। আমি আপনাদেরকে একটা কনফিডেন্ট দিয়ে কথা বলতে পারি, সেটা হচ্ছে আপনারা যারা আমার ভিডিও দেখছেন এবং পড়ছেন তারা মোটামুটি 100% পাস হবেন, সেটা আপনি নিশ্চিত থাকেন। কারণ কেন? এখানে স্যার কোনো ধরনের ম্যাথ আসবে না, এখানে কোনো ধরনের আপনার জেনারেল রিসেন্ট কোনো জেনারেল নলেজ আসবে না। ঠিক আছে, এ ধরনের কোনো কিছু আপনি এখানে পাবেন না। এখানে কোনো গ্রামাটিক্যাল আসবে না, ইংলিশ গ্রামাটিক্যাল আপনি এখানে পাবেন না। এখানে কোনো ধরনের আপনার কি আসবে না, কোনো ধরনের কঠিন কিছু আসবে না। একেবারে রিজিড কিছু স্যার আইন থেকে প্রশ্ন হবে, যেগুলো অ্যাজ ইট ইজ হয়, আপনার লাইনে যা আছে তাই আসবে। সেক্ষেত্রে আপনার ঘাবড়ানোর কোনো কারণ নাই। হয়তো চেঞ্জ করে দিলেও বাংলাগুলো চেঞ্জ করে ইংরেজিতে 2-1 ওয়ার্ড দিবে, আর ইংরেজিতে দিলে আর বাংলা করে 2-1 ওয়ার্ড দিবে। এই হচ্ছে প্রশ্ন। তাহলে আপনারা 50 মার্ক যদি পান তাহলে সেক্ষেত্রে আপনার প্রিলিমিনারি উত্তীর্ণ হতে পারবেন বলে আমি আশা রাখি ইনশাল্লাহ। এরপর আমার একটা রিকোয়েস্ট থাকবে স্যার, আপনারা যারা আমার ভিডিও অন্ততপক্ষে একদিন হলেও দেখে কি করছেন, বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি উত্তীর্ণ হবেন, রিটেনের জন্য আমার কাছে পড়ার জন্য আমার একটা অনুরোধ থাকবে। সেক্ষেত্রে আমি ন্যূনতম একটা ফির মাধ্যমে আপনাদেরকে আমি কি করব, রিটেনটা পাস করাই দিব। এবং প্লাস আপনাদের কারো কোনো নোট দরকার নাই। ঠিক আছে, আমি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপনাদেরকে, আমি 10 দিনের মধ্যে আপনাদের রিটেন প্রস্তুতিটা আমি শেষ করে দিব। ঠিক আছে, এবং নোট দিব, আপনারা যা শুধু ওইগুলো মুখস্থ করে ওগুলো গিয়ে তুলে দিয়ে আসবেন। আপনারা 100% পাস, আপনারা 100% পাস। তাহলে আমি এটা আমি কনফিডেন্টলি কেন বলতে পারতেছি, স্যার আমার নোটগুলোই ওইরকম করে আমি বানাইছি এবং আপনাদেরকে ওগুলো শিখাই দিব কীভাবে পড়বেন। আপনারা সেই অনুযায়ী কাজ করবেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন আপনারা 100% সাকসিড। ঠিক আছে স্যার, প্রিলির মধ্যে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রিলির মধ্যে আপনাকে কোনোভাবেই স্যার আপনি কি করতে পারবেন না, 100টা প্রশ্ন দাগাইতে পারবেন না। 100টা যদি আপনি যত বেশি দাগাবেন তত মাইনাস খাওয়ার কি সম্ভাবনা আছে। আপনি একেবারে ফার্স্টলি যদি ট্রোলি দাগাই যান তাহলে সেক্ষেত্রে যদি আপনার 70 আপ যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আর দাগানোর দরকার নেই। আর যদি দেখেন আপনার যে 55, ঠিক আছে, তাও সেখানের মধ্যে কনফিউশন আছেন, তাহলে সেক্ষেত্রে আর 10-15টা দাগাইতে পারেন। তার মানে আপনাকে প্রিলিটা মোটামুটি 50% শেষ করে যদি পাস করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি প্রিলি ওভারকাম করতে পারবেন। ঠিক আছে, আগে আপনারা প্রিলি শেষ করেন, এরপরে রিটেন আপনাদের টেনশন করার দরকার নাই। জাস্ট 10 দিন ইজ এনাফ। 10 দিন কি এনাফ, কারণ আপনি বাংলা লিখবেন, এখানে এত আহামরি কোনো কিছু নাই। ঠিক আছে, আজ এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর প্রিপারেশন নিতে থাকেন। আমি প্রত্যেকদিন আশা করব বিগত সালের প্রশ্নগুলোকে এভাবে ধরে ভেঙে বিশ্লেষণ করিয়ে আপনাদেরকে প্রস্তুতিটা যাতে কি করতে পারি, শানিত করতে পারি। এই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার ডাইজেস্ট শিটের একেবারে ফার্স্ট টপিকটা হলো সিপিসি। এখানে আমি সিপিসিকে একেবারে ধরে শুরু থেকে একটা সিভিল স্যুট শুরু থেকে পার্টিসদের কাছ থেকে শুরু হয়ে কোন পর্যায়ে অতিক্রম করে, কয়টি ধাপ অতিক্রম করে অ্যাপিল এবং রিভিশন পর্যন্ত যায় সেটা একেবারে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের লাস্ট আওয়ারের পরীক্ষার প্রস্তুতির জন্য আমি মনে করি আমার এই ডাইজেস্ট শিটগুলো আপনাদের খুবই উপকারে আসবে। এই আপনার ডায়াগ্রামটা দেখলে, আপনার ফ্লো চার্টটা দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা সিভিল স্যুটের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি কখনো যদি নাও পড়ে থাকেন, মোটামুটি এই ডায়াগ্রামটা যদি আপনি আয়ত্ত করতে পারেন, আপনার সিপিসিটা একেবারে মাথার মধ্যে গেঁথে যাবে বলে আমি আশা রাখি। তারপর হলো সিআরপিসির এই যে
ফ্লো চার্ট। সিআরপিসি ফ্লো চার্টের মধ্যেও আমি সেম সিপিসির মতো এই যে একটা অফেন্সের শুরু থেকে শেষ হয়ে কগনিজিবল অফেন্স এবং নন কগনিজিবল অফেন্স থেকে শুরু হয়ে বেইল এবং আফটার আপনার অ্যাপিলের পর কি হবে, কনভিক্টেড হলে কি হবে, কনভিক্টেড না হলে কি হবে, প্রত্যেকটা স্টেপ আমি এখানে এই ডায়াগ্রামটার মধ্যে সিআরপিসি ডায়াগ্রামটার মধ্যে আলোচনা করার চেষ্টা করেছি। তারপর দেখব আমি এভিডেন্স অ্যাক্টের ডায়াগ্রামের মধ্যে সেকশন 5 সেকশন 6 রিলেটেড, হ্যাঁ, কোন এভিডেন্সগুলো আমাদের প্রয়োজন, কোন এভিডেন্সগুলো আমাদের প্রয়োজন নেই, জাজেস পাওয়ার থেকে শুরু করে ডকুমেন্টারি এভিডেন্স, প্রাইমারি এভিডেন্স সব কিছু। আপনি এই ডায়াগ্রামটা যদি আপনি চোখ বুলান তাহলে আপনার পুরা এভিডেন্স একটা আপনার মাথার মধ্যে গেঁথে যাবে বলে আমি মনে করি। এরপর হচ্ছে প্যানেল কোড 1860। এই প্যানেল কোডের এই ডায়াগ্রামের মধ্যে আপনার সম্পূর্ণ প্যানেল কোডের সব কিছু আপনার চ্যাপ্টার সহ আপনার মাথার মধ্যে গেঁথে যাবে বলে আমি আশা রাখি। আমার ডাইজেস্ট শিটের একেবারে প্রথম লটাই হলো দেওয়ানি কার্যবিধি 1908। এই লয়ের একটা স্যুট আরজি দাখিলের মাধ্যমে শুরু হওয়া থেকে সেকেন্ড ধাপ সমন জারি, জবাব দাখিল, এডিআর, ইস্যু গঠন, প্রত্যেকটা স্টেপ আমি এখানে আলোচনা করেছি এবং এর পরবর্তীতে ছোট ছোট আকারে পুরো আইনটাকে সাজানোর চেষ্টা করেছি। তারপর আমার ডাইজেস্ট শিটের দ্বিতীয় টপিকটা হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন। সিআরপিসির মতো সিপিসির মতো আমি সুনির্দিষ্ট প্রতিকার আইনটাকেও ছোট ছোট আকারে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সহ আলোচনা করার চেষ্টা করেছি। সিআরপিসিতে এসে আপনি একটা জিনিস পাবেন, ডাইজেস্টের একেবারে ফার্স্টে একটা ফৌজদারি মামলার 9টি ধাপ, যে ধাপগুলো অতিক্রম করে একটা ফৌজদারি মামলা অতিক্রম করে সেই ধাপগুলো আমি এখানে আলোচনা করেছি। যেমন মামলা দায়ের, তদন্ত, অভিযোগ গঠন, সাক্ষ্য, আসামিকে পরীক্ষা, যুক্তিতর্ক, রায়, এই প্রত্যেকটা ধাপ অতিক্রম করে একটা ক্রিমিনাল স্যুট শেষ হয়। এই ধাপগুলো আমি এখানে আলোচনা করার চেষ্টা করেছি। এর পরবর্তীতে এসে ফৌজদারি কার্যবিধির প্রত্যেকটা এমসিকিউকে আমি ছোটো ছোটো আকারে ডাইজেস্ট আকারে তুলে ধরার চেষ্টা করেছি। দণ্ডবিধি 1860কেও আমি এখানে ডাইজেস্ট আকারে তুলে ধরার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা শাস্তি আর সংজ্ঞাকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে একটা গুরুত্বপূর্ণ দণ্ডবিধি 1860-এর একটা চার্ট দিয়েছি যে আপনার প্রত্যেকটা সংজ্ঞা, ধারা এবং শাস্তিসমূহ এখানে আলোচনা করার চেষ্টা করেছি, যা আপনি এক চোখ বোলানোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রস্তুতি কতটুকু সম্পূর্ণ হয়েছে এবং এগুলো আপনার কনফিডেন্স লেভেল আরও ইনক্রিজ করবে বলে আমি আশা রাখি। এর পরবর্তীতে ডাইজেস্ট হচ্ছে আমার সাক্ষ্য আইন 1872। সাক্ষ্য আইনকেও আমি ছোটো ছোটো আকারে তুলে ধরার চেষ্টা করেছি। সাক্ষ্য আইনকে আবার একটা ঘরের মধ্যে একেবারে গুরুত্বপূর্ণ, যেগুলো না পড়লে নয় সেগুলো আবার একটা চক আকারে চেষ্টা করেছি। তারপর তামাদি আইন 1908কেও আমি ডাইজেস্ট আকারে লেখার চেষ্টা করেছি। তামাদি আইনকে আমি আবার সংক্ষিপ্ত আকারে একেবারে ছোট আকারে চোখ বোলানোর চেষ্টা করেছি। তারপর বাংলাদেশ বার কাউন্সিল আদেশ 1972কেও ডাইজেস্ট আকারে আনার চেষ্টা করেছি। এখানে আপনারা পাবেন বিগত সালের প্রশ্ন প্লাস আপনার প্রত্যেকটা আইনের গুরুত্বপূর্ণ অংশ, যেগুলো না পড়লেই নয়। এরপরে ডাইজেস্ট সিরিজের একেবারে শেষ দিকে আপনি পাবেন মনে রাখুন দিয়ে যতগুলো 2 আছে আপনার প্রতিটা 6টি আইন প্লাস অর্ডারের মধ্যে যতগুলো 2 আছে সবগুলো 2কে আমি এখানে আনার চেষ্টা করেছি। তারপর আপনি পাবেন 3 দিয়ে আপনি যতগুলো সংখ্যা আছে সবগুলো 3, যেমন সাক্ষ্য আইনের 137 দ্বারা 3 ধরনের সাক্ষীর কথা বলা আছে, এভাবে আমি উপস্থাপন করেছি। তারপরও আপনি পাবেন 4 দিয়ে, এরপর পাবেন 5 দিয়ে, এরপর পাবেন 6 দিয়ে, এরপর 7 দিয়ে, এভাবে প্রত্যেকটা আইনকে সংখ্যা আকারে আনার চেষ্টা করেছি। আপনাদের যাদের এই ডাইজেস্ট শিট প্লাস ফ্লো চার্ট আপনার কম্পারিজন চ্যাপ্টার কম্পারিজন শিটগুলো প্রয়োজন হবে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। এই চ্যাটের মধ্যে আপনারা একটা জিনিস দেখতে পাবেন, সেটা হলো এই যে আইনগুলো আছে এই আইনগুলো কোন চ্যাপ্টারের সাথে কোন চ্যাপ্টার রিলেটেড। প্রথমেই দেখেন আপনি সেকশন, কয়টি সেকশন আছে, তারপর দেখতে পাবেন কোন কোন চ্যাপ্টারগুলো এই আইনগুলোর সাথে সিমিলারিটিস নাই, সেগুলো আবার একসাথে এখানে আনার চেষ্টা করেছি। আমার ডাইজেস্ট শিটের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো এই চার্টটির মধ্যে প্রতিটা আইন, এই যে লিমিটেশন আপনার সিপিসি, সিআরপিসি, প্যানেল কোড, এভিডেন্স, এসআর অ্যাক্ট, এই প্রত্যেকটা আইনকে পাশাপাশি রেখে কখন কোন আইনটি কত সালে প্রণয়ন করা হয়, কত নম্বর আইন, বর্তমানে আইনটি প্রণয়নের সাল কত, কার্যকর কখন থেকে হয়, মোট ধারা কয়টি, অধ্যায়, তফসিল, তারপর খণ্ড, কোন কোন ধারা বাতিল, এটি কি পদ্ধতিগত আইন কিনা, প্রসিডিউরাল ল কিনা, পরপর সাজানোর চেষ্টা করি।